আজকে আমি আপনাদেরকে এমন একটি অবিশ্বাস্য কাহিনী সম্পর্কে বলতে চলেছি যে কাহিনীটি শুনে আপনারা রীতিমতো চমকে যাবেন এবং সেই সাথে এটাও ভাবতে বাধ্য হবেন যে একটা ছোট্ট মেয়ে কিভাবে প্রেগনেন্ট হতে পারে। আর এই ঘটনাটি যদি আপনি সম্পূর্ণ শুনেন তবে নিজের ব্যাপারে এবং নিজের সন্তানের ব্যাপারে অনেক গুরুত্ববান হয়ে যাবেন। তাই আমাদের আজকের এই চমৎকার ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা এই ভিডিওতে রয়েছে সকলের জন্যই গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা। তাই সেই শিক্ষা পেতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাশিদা তার মামার বাড়িতে থাকতো, কারণ রাশিদার বাবা মা অনেক আগেই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। পৃথিবীতে আপন বলতে রাশিদার আর কেউ ছিল না, তাই বাধ্য হয়ে রাশিদা তার মামার বাড়িতে থাকতো। আর এই মামার বাড়িতে থাকাকালীন সময়ে রাশিদার সাথে এমন একটি অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যে ঘটনার জন্য রাশিদা কখনোই প্রস্তুত ছিল না। রাশিদা 10 বছর বয়সেই গর্ভবতী হয়ে যায় এবং এই খবর যখন সবাই জানতে পারে তখন রাশিদাকে অনেক দোষারোপ করা হয়, কিন্তু রাশিদার এখানে কোনো দোষ ছিল না। রাশিদা সব সময় নিজেকে হেফাজতে রাখত, কিন্তু রাশিদার মামাতো ভাই রাশিদাকে রাতের বেলা মাঝে মধ্যে যা করত সেটা শুনে আপনারা হতভম্ব হয়ে যাবেন। আর এ কারণে রাশিদা অল্প বয়সে গর্ভবতী হয়ে যায়। আর এই ঘটনা পুরো শহরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, সেই সাথে ইন্টারনেটে ব্যাপকভাবে এই ঘটনাটি ভাইরাল হচ্ছে। রাশিদার একজন মামাতো বোন ছিল যিনি রাশিদার চাইতে বয়সে অনেক বড়। রাশিদার বয়স মাত্র 11 বছর আর তার মামাতো বোনের বয়স তখন 18 বছর। মামাতো বোন কলেজে লেখাপড়া করে আর রাশিদা এখন স্কুলে যায়। রাশিদার মামা একজন সরকারি চাকরিজীবী মানুষ। তিনি বছরের বেশিরভাগ সময় বাড়ির বাহিরেই থাকেন। বছরে কয়েকবার ছুটি পাওয়ার পর তিনি বাড়িতে আসেন, আর ম্যাক্সিমাম সময় তিনি তার চাকরির কাজে বাহিরে থাকেন। যেহেতু তিনি একজন সরকারি চাকরিজীবী তাই তার অনেক দায়িত্ব রয়েছে। রাশিদার একজন মামাতো ভাই ছিল যার বয়স ছিল 22 বছর। রাশিদার মামাতো ভাইয়ের নাম ছিল সাব্বির। সাব্বির অনেক দুষ্ট প্রকৃতির ছেলে। সাব্বির সারাদিন বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দিত, সারাদিন লেখাপড়া বাদ দিয়ে শুধু ঘোরাফেরা করত, বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিত আর যত রকমের খারাপ কাজ আছে সব ধরনের খারাপ কাজে নিজেকে যুক্ত করত। এই কারণে সাব্বিরের বাবার কাছে অনেক মানুষ অভিযোগ করেছিল। সাব্বিরের বাবা সাব্বিরকে অনেকবার বুঝিয়েছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। যেহেতু সাব্বিরের বাবা একজন সরকারি চাকরিজীবী, ম্যাক্সিমাম সময় তিনি বাড়ি থেকে অনেক দূরে থাকেন। এ কারণে সাব্বিরকে তেমন একটা শাসনও করা হয়নি। আর এভাবে বেপরোয়াভাবে চলতে চলতে একসময় সে তার নিজের বোনের উপর জুলুম করে ফেলে। পরবর্তীতে সেই জুলুমের খবর পুরো শহরে ছড়িয়ে পড়ে। রাশিদা একটি স্কুলে লেখাপড়া করত। রাশিদাকে মাঝে মধ্যে সাব্বির সেই স্কুলে এগিয়ে দিয়ে আসতো এবং ছুটির পর রাশিদাকে স্কুল থেকে নিয়ে আসতো। রাশিদা তার মামাতো ভাইয়ের সাথে স্কুলে যাওয়া আসা করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করত। রাশিদা একজন ভালো স্টুডেন্ট ছিল। স্কুলে তার অনেক সুনাম এবং খ্যাতি ছিল। প্রতিটি ম্যাডাম এবং শিক্ষক রাশিদাকে অনেক পছন্দ করত এবং ভালোবাসত, কেননা রাশিদার রোল নং ছিল 1। সে তার ক্লাসের সবচাইতে মেধাবী একটি ছাত্রী ছিল। এ কারণে ক্লাসের অন্যান্য ছাত্রীরা তাকে দেখে জেলাস ফিল করত, কিন্তু তাতে করে রাশিদার একদম একটুও কষ্ট লাগতো না, কারণ রাশিদা ছিল একজন ইসলামিক মাইন্ডের মেয়ে। সে 5 ওয়াক্ত নামাজ পড়ত, রোজা রাখত, তাই তার ভেতরে কোনো অহংকার ছিল না। রাশিদা ছিল একেবারে নিরহংকারী একটি মেয়ে, আর এ কারণেই তার স্কুলের শিক্ষকেরা রাশিদাকে এত বেশি পছন্দ করত এবং ভালোবাসত। বিশেষ করে রাশিদার স্কুলে একজন ম্যাডাম ছিলেন যিনি রাশিদাকে নিজের মেয়ের মতো আদর করতেন, কারণ সেই ম্যাডাম জানতেন যে রাশিদার বাবা মা অনেক আগেই এই পৃথিবী ছেড়ে পরকালে পাড়ি জমিয়েছেন। রাশিদা তার মামার বাড়িতে থেকে লেখাপড়া করে, তাই দয়া করে সেই ম্যাডাম রাশিদাকে একটু বেশি ভালোবাসতেন। রাশিদা নিজেও সেই ম্যাডামকে ভীষণ ভালোবাসত এবং পছন্দ করত, কারণ রাশিদা সেই ম্যাডামের কাছে যে যত্ন এবং ভালোবাসা পেত সেটা খুবই কম মানুষ তাকে দিত।
ম্যাডামকে রাশিদা নিজের মায়ের মতোই ভালোবাসত। মাঝে মধ্যে ম্যাডাম রাশিদাকে আইসক্রিম চকলেট কিনে দিত এবং নিজের কাছাকাছি রাখত। ক্লাসে প্রবেশ করে রাশিদার খোঁজ খবর নিত এবং দেখত রাশিদা কি স্কুলে এসেছে কিনা। যদি কখনো রাশিদা স্কুলে অ্যাবসেন্ট করত তবে সেই ম্যাডাম রাশিদার অভিভাবককে কল করে রাশিদার খোঁজ খবর রাখত। যাই হোক বন্ধুরা, রাশিদা একদিন সকালবেলা স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখন তার মামাতো ভাই সাব্বির রাশিদাকে জিজ্ঞাসা করল, রাশিদা, আজকে কি তোমার স্কুলে যেতেই হবে? রাশিদা বলল, হ্যাঁ অবশ্যই আমি স্কুলে যাব। তখন সাব্বির বলল, আজকে যদি তুমি স্কুলে না যাও তবে কি তোমার কোনো ক্ষতি হবে? রাশিদা উত্তরে বলল, হ্যাঁ, স্কুলে না গেলে ম্যাডাম মামাকে কল করে আমার ব্যাপারে অভিযোগ দিবে এবং জিজ্ঞাসা করবে আমি কেন স্কুলে যাইনি, তাই আমি স্কুলে যাব। তখন সাব্বির বলল, আজকে তোমার স্কুলে যেতে হবে না। রাশিদা বলল, কেন স্কুলে যাব না? সাব্বির বলল, কারণ আজকে বাসায় কেউ নেই, বাড়ির সবাই নানু বাড়িতে বেড়াতে গিয়েছে। তুমি যদি স্কুলে চলে যাও তবে বাড়ি একেবারেই ফাঁকা হয়ে যাবে, তাই তোমার আজকে স্কুলে যাওয়া চলবে না, কারণ আমি বাসায় একা একদম থাকতে পারবো না। আর স্কুল ছুটি হওয়ার পর আমি তোমাকে স্কুলে আনতে যেতেও পারবো না, কারণ আমি যদি স্কুলে তোমাকে আনতে যাই তবে বাড়ি একেবারেই ফাঁকা হয়ে যাবে, আর এই সুযোগে চোর এসে যে কোনো সময় আমাদের বাড়ি থেকে কোনো কিছু চুরি করে নিয়ে যাবে। তোমার ম্যাডাম যদি এই ব্যাপারে কোনো জিজ্ঞাসাবাদ করে সেটা আমি ম্যানেজ করে নিব। রাশিদা বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমি আজকে স্কুলে যাব না। তারপর সাব্বির রাশিদাকে বাসায় রেখে সোজা বাহিরে চলে গেল। সারাদিন সাব্বির আর বাসায় ফিরে এলো না। এদিকে রাশিদা বাসায় একা একা টিভি দেখতে দেখতে সময় পার করছিল। হঠাৎ করে দরজায় কে যেন নক করেছে। রাশিদা দরজা খুলে দেখতে পেল সাব্বির সেখানে দাঁড়িয়ে আছে। তার চেহারা কেমন যেন ফ্যাকাশে টাইপের হয়ে আছে, মনে হচ্ছে সে একজন নেশাগ্রস্ত ব্যক্তি। প্রকৃতপক্ষেও সাব্বির সেদিন নেশা করে বাসায় ফিরে এসেছিল। সাব্বির অনেক দিন ধরেই এই সুযোগ সন্ধান করছিল যে কবে তাদের বাড়ির লোকজন অন্য কোথাও বেড়াতে যাবে, আর এই সুযোগে সাব্বির নেশা করে বাড়িতে এসে আরাম করে ঘুমাবে। সাব্বির রাশিদাকে জিজ্ঞাসা করল, নানু বাড়ি থেকে কি আব্বু আম্মু এবং আপু চলে এসেছে? রাশিদা উত্তরে বলল, ওনারা এখনও বাসায় ফিরে আসেনি। রাশিদা বলল, সাব্বির ভাইয়া, তুমি সারাদিন কোথায় ছিলে? আমি সারাদিন একা একা বাসায় রইলাম। আমার সারাদিন খুবই কষ্টে কেটেছে। আমি ভেবেছিলাম তোমার সাথে গল্প করে সারাদিন পার করে দিব, কিন্তু তুমি সারাদিন আমাকে বাসায় একা রেখে কোথায় যে চলে গিয়েছিলে সেটা তুমিই জানো, যার কারণে আজকের দিনটা আমার একদমই ভালো লাগেনি। সারাটা দিন আমার অনেক কষ্টে কেটেছে। তুমি কি দুপুরে কোনো খাবার খেয়েছিলে? সাব্বির তখন উত্তরে বলল, আমি দুপুরে কোনো খাবার খাইনি, আমার পেটে অনেক ক্ষুধা। বাসায় কি খাবার মতো কোনো কিছু আছে? তখন রাশিদা উত্তরে বলল, বাসায় খাওয়ার মতো খাবার ছিল না, তবে আমি তোমার জন্য রান্না করে রেখেছি। সাব্বির তখন বলল, রাশিদা, তুমি কি রান্না করতেও পারো? রাশিদা বলল, হ্যাঁ, আমি টুকটাক রান্না করতে পারি। কেননা আমার মা যখন বেঁচে ছিল তখন আমি আমার মায়ের কাজে অনেক সাহায্য করেছি, আর আমার মা আমাকে টুকটাক কিছু রান্না শিখিয়েছে। সাব্বির তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল। সে দরজার সামনে দাঁড়িয়ে রাশিদার সাথে কথা বলছিল। সাব্বির আবারও রাশিদাকে জিজ্ঞাসা করল, তুমি কি কি রান্না করতে পারো? তখন রাশিদা উত্তরে বলল, আমি রান্না করতে পারি মাছ, মাংস, ডিম, সবজি, ডাল এবং ভাজি সহ ইত্যাদি। সাব্বির তখন রাশিদাকে জিজ্ঞাসা করল, তুমি কি চাইনিজ খাবার রান্না করতে পারো? রাশিদা তখন উত্তরে বলল, না ভাইয়া, আমি চাইনিজ খাবার রান্না করতে পারি না। সাব্বির তখন রাশিদাকে বলল, তুমি এখন সরাসরি আমার রুমের ভেতরে প্রবেশ করো, আমাকে আমার রুমে নিয়ে যাও। তখন রাশিদা সাব্বিরকে ধরে তার রুমের ভেতরে নিয়ে গেল এবং সাব্বির তখন রাশিদাকে বলল, তুমি রুমের দরজা বন্ধ করে দাও। রাশিদা তখন সাব্বিরকে জিজ্ঞাসা করল, কেন ভাইয়া,
রুমের দরজা কেন বন্ধ করে দিব? সাব্বির তখন রাশিদাকে বলল, তোমাকে আমি যেটা করতে বলেছি তুমি সেটা করো। অহেতুকভাবে এত প্রশ্ন আমাকে করবে না, কারণ আমার মন মেজাজ একেবারেই ভালো নেই। রাশিদা আর কথা না বাড়িয়ে সোজা সাব্বিরের রুমের দরজা বন্ধ করে দিল। এরপর সাব্বির রাশিদাকে ডাক দিয়ে তার পাশে বসালো। রাশিদা সাব্বিরের মাথার পাশে বসে রইল। সাব্বির তখন রাশিদাকে বলল, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও। রাশিদা সাব্বিরের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। অনেকক্ষণ যাবৎ সাব্বিরের মাথায় হাত বোলাতে লাগলো রাশিদা। আর সাব্বির ঘুমের ভাব নিয়ে অনেকক্ষণ চোখ বন্ধ করে শুয়ে রইল। এভাবে শুয়ে থাকতে থাকতে অনেক সময় পার হয়ে গেল। যখন রাত 10টা বাজলো তখন সাব্বির উঠে বসে পড়ল এবং রাশিদার দিকে তাকিয়ে রইল। রাশিদা বলল, ভাইয়া তুমি এভাবে তাকিয়ে আছো কেন? সাব্বির বলল, এমনিতেই রে, কোনো কিছুই না, তুই একটু বাসায় থাক, আমি একটু বাহির থেকে আসছি। এই কথা বলে সাব্বির যেই বাহিরে বের হতে যাবে তখনই রাশিদা বলল, এত রাতে তুমি কেন বাহিরে যাচ্ছ? আর আমি তো একা এত রাতে এত বড় বাড়িতে থাকতে ভয় পাবো। তুমি এখন বাহিরে যেও না ভাইয়া। কিন্তু সাব্বির রাশিদার কোনো কথা শুনল না। রাশিদাকে আরও বলল, তুই চিন্তা করিস না, আমি অল্প কিছুক্ষণের মধ্যেই সোজাসুজি বাসায় ফিরে আসব। তারপর সাব্বির আবারও সেই আগের বন্ধুদের আড্ডায় চলে গেল। রাতের আড্ডা। সেখানে গিয়ে সে নেশাদ্রব্য গ্রহণ করল এবং মাতাল হয়ে গেল। সেই সাথে তার বন্ধুদের কাছ থেকে তখনই বিদায় নিল। বিদায় নিয়ে সরাসরি সাব্বির চলে আসলো বাসার দিকে এবং বাসায় এসে রাশিদাকে ডাকতে আরম্ভ করে দিল। রাশিদা ঘর থেকে বের হয়ে দেখল সাব্বির কেমন যেন মাতাল অবস্থায় আবারও বাসায় ফিরে এসেছে। তখন সাব্বিরকে রাশিদা ডাক দিয়ে বলল, ভাইয়া তোমার কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? তখন সাব্বির বলল, আরে তেমন কোনো কিছুই না, আমার শরীরটা আজকে একদম ভালো নেই, দেখলি না, তোকে দিয়ে আমার মাথাগুলো মেসেজ করিয়ে নিলাম, চল আমাকে নিয়ে আমার রুমে নিয়ে যা আর আমাকে একটু সেবা কর। তারপর রাশিদা সাব্বিরকে ধরে সোজাসুজি সাব্বিরের রুমের ভেতরে নিয়ে গেল এবং তাকে বিছানায় শুয়ে দিল। শুয়ে দেওয়ার পর সাব্বির বলল, তুই আমার সারা শরীর একটু ম্যাসেজ করে দে, কেননা আমার শরীরে অনেক ব্যথা, আমার শরীর কেমন যেন কাঁপছে। তারপর রাশিদা সাব্বিরের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মোটামুটি ম্যাসেজ করে দিল। এরপর সাব্বির রাশিদাকে জিজ্ঞাসা করল, রাশিদা তুই আজকে কোন রুমে ঘুমাবি? রাশিদা বলল, কেন, আমার রুমেই ঘুমাবো। তখন সাব্বির বলল, না ওই রুমে ঘুমাস নে, তুই আজকে আমার রুমেই থেকে যা, কেননা এত বড় বাড়িতে যদি দুইজন দুই রুমে থাকি তাহলে হয়তোবা তুই ভয় পাবি, নয়তোবা আমি ভয় পাবো। তাই যেহেতু আমরা দুইজনই বাসায়, সেক্ষেত্রে এই রুমেই থেকে যা। আর এর আগে তুই একটু আম্মুকে কল করে দেখতো ওনারা কি আজকে বাসায় ফিরবেন কিনা। তারপর রাশিদা তার মামিকে কল করলো। মামি ফোন রিসিভ করে বলল, রাশিদা আজকে আমাদের বাসায় ফেরা হবে না, তোমার নানুর অবস্থা বেশি একটা ভালো না, আমরা আগামীকাল সকালে ফিরে আসব, আজকের রাতটা তোমরা কষ্ট করে থেকে যাও। তারপর রাশিদা সাব্বিরকে বলল, মামি ফোনে বলে দিয়েছে আমাকে তারা আজকে আসতে পারবে না, তাই আমাদেরকে কষ্ট করে থাকতে বলেছেন। তারপর সাব্বির কেমন যেন একটু মুচকি হাসি দিল এবং রাশিদাকে বলল, রাশিদা তুই তাহলে আমার রুমেই থেকে যা। তারপর রাশিদা তার রুমে থাকতে রাজি হচ্ছিল না, কিন্তু সাব্বির যখন রাশিদাকে ধমক দিল এবং বলল, তুই এক লাইন বেশি বুঝিস না, তোকে বলছি এই রুমে থাকতে তুই থাক, একটুও বেশি বোঝার চেষ্টা করবি না। তারপর রাশিদা নিচে বিছানা করতে আরম্ভ করলো। সাব্বির বলল, নিচে বিছানা করতে হবে না, তুই উপরেই থাক, কোনো সমস্যা নেই। তারপর রাশিদা উপরেই শুয়ে পড়ল। আর সাব্বির যে বাহিরে গিয়েছিল নেশা করার জন্য, সেখানে গিয়ে গোপনে সে আরও একটি জিনিস নিয়ে এসেছিল, সেটা হচ্ছে ঘুমের ঔষধ। সাব্বির কৌশলের মাধ্যমে রাশিদাকে ঘুমের ঔষধ খাইয়ে দেয় এবং রাশিদা যখন ব্যাভুর ঘুমে বিভোর ছিল তখন রাশিদার সাথে সাব্বির তার দীর্ঘদিন যাবৎ যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা পূরণ করে নেয়। আর এরপর
পরের দিন সকাল 10টা বেজে যাওয়ার পরও রাশিদার ঘুম ভাঙছিল না। হঠাৎ করে ঘুম ভাঙার পর সে দেখতে পেল যে এখন বেলা 11টা বেজে গিয়েছে। সে অবাক হয়ে গেল, কেন আজকে তার এত দেরি হলো? সে তো আজকে স্কুল মিস করে ফেলেছে। তারপর সাব্বিরকে বলল। সাব্বির বলল, ব্যাপার না, এটা কোনো বিষয় নয়। তুই গতকাল রাতে অনেক দেরি করে ঘুমিয়েছিস তো, তাই এত দেরিতে আজকে ঘুম থেকে উঠেছিস। যাই হোক, আজকে আর স্কুলে যেতে হবে না। তোর শিক্ষক যদি কল করে আমি এটা ম্যানেজ করে নিব। তারপরের দিন রাশিদার মামি এবং অন্যান্য আত্মীয় স্বজনরা বাড়িতে ফিরে এসেছিল। এভাবে দিন চলছিল। হঠাৎ করে 6 মাস পর একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। রাশিদা পেটে অনেক ব্যথা অনুভব করলো এবং তার পেট অস্বাভাবিকভাবে অনেকটুকুই ফুলে গিয়েছিল। রাশিদা মনে করেছিল তার পেটে হয়তোবা গ্যাস হয়েছে, নয়তোবা তার পেটে কোনো রোগ হয়েছে। কেন তার পেট আজকে এত ব্যথা করছে? তারপর রাশিদা তার মামির সাথে কথা বলে। তার মামি আবার রাশিদাকে অনেক ভালোবাসতো, তাই রাশিদাকে নিয়ে একজন গাইনি বিশেষজ্ঞ ডক্টরের কাছে যান এবং সেই ডক্টর রাশিদাকে পরীক্ষা করে যে তথ্য জানায় সেটা শুনে রাশিদার মামি ভীষণভাবে অবাক হয়ে যায়। রাশিদাকে পরীক্ষা নিরীক্ষা করার পর, মানে আল্ট্রাসোনোগ্রাম করে দেখার পর, ডক্টর রাশিদার মামিকে জানায় আপনার এই মেয়ে প্রেগনেন্ট হয়েছে। তখন রাশিদার মামি বলে, এটা অসম্ভব, আমার ভাগ্নির বয়স এখনও অল্প, সে কিভাবে প্রেগনেন্ট হবে? তারপর মহিলা ডক্টর তাকে আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট দেখায় এবং দেখিয়ে বলে আপনার ভাগ্নির গর্ভের সন্তানের বয়স 6 মাস হয়ে গিয়েছে, আর আপনি বলছেন অসম্ভব। কি যে বলেন আপনারা! এই নিন রিপোর্ট, আর আপনার এই ভাগ্নিকে নিয়ে আপনি এখনই এখান থেকে চলে যান। নিজের এত ছোট ভাগ্নির এত বড় সর্বনাশ হয়ে গিয়েছে, আর আপনি কোনো খবরই রাখেন না। তখন রাশিদার মামি অনেকটা লজ্জা পেয়ে গেলেন এবং তখনই রাশিদাকে নিয়ে বাড়িতে ফিরে আসলেন। আসার পর রাশিদার মামাকে কল করা হলো। রাশিদার মামাও সরাসরি ছুটি নিয়ে বাড়িতে চলে আসলেন। আসার পর রাশিদাকে এক্সট্রাভাবে একটা রুমের ভেতর বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো। রাশিদা বলল, মামা, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। হে প্রিয় মামি, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। কিন্তু ওনারা রাশিদার কথা বিশ্বাস করছিল না। যখন রাশিদার মামা রিপোর্ট হাতে নিয়ে দেখল যে রাশিদা 6 মাসের অন্তঃসত্ত্বা, তখন তারা চিন্তা করলেন 6 মাস আগে রাশিদা কোথায় গিয়েছিল, কি করেছিল। তারপর চিন্তা করতে করতে হঠাৎ তাদের মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছিল, আর সেটা হচ্ছে 6 মাস আগে একবার সাব্বির আর রাশিদা বাসায় একাই ছিল। ঘটনা কি তাহলে সেদিনই ঘটেছিল? তারপর সাব্বিরকে ডেকে আনা হলো। সাব্বিরকে সরাসরি জিজ্ঞাসাবাদ করা হলো। সাব্বির সরাসরি সমস্ত কিছু অস্বীকার করলো, কিন্তু সাব্বিরের বাবা তার কথা বিশ্বাস যাচ্ছিল না। তাই সাব্বিরকে বলল, সাব্বির, তুমি যদি তোমার গোপন কথা স্বীকার না যাও তবে আমি তোমাকে তেজ্য পুত্র করতে বাধ্য হব। সত্যি করে বলো সেদিন কি ঘটেছিল। তখন সাব্বির তার বাবার কথায় ভয় পেয়ে গিয়ে সমস্ত অপরাধ নিজের মুখে স্বীকার যায় এবং বলে সেদিন রাশিদার কোনো দোষ ছিল না, সে নিজেই রাশিদাকে ঘুমের ঔষধ খাইয়েছিল এবং এই ব্যাপারে রাশিদা কিছুই জানে না। এটা শোনার পর রাশিদার মামা অনেক রাগান্বিত হয়ে যায় এবং সাব্বিরকে ধমক দিতে থাকে এবং বলতে থাকে, তুই আমার মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিলি। এই খবর এখন মানুষ জানাজানি হয়ে গেলে আমার ইজ্জত থাকবে না। তারপর সাব্বিরের বাবা রাশিদার সাথে সাব্বিরের বিয়ে দিয়ে দেয় এবং বিয়ের 3 মাস পর যখন রাশিদা সন্তান প্রসব করে, এই ঘটনা পুরো এলাকায় ছড়িয়ে যায় এবং অনেক মানুষ এই ব্যাপারটি নিয়ে আলোচনা করতে থাকে। সেই সাথে মানুষজন সাব্বিরের বাবাকে প্রশ্ন করে। সাব্বিরের বাবার উত্তর দেওয়ার মতো কোনো উত্তর তার কাছে ছিল না। তখনই মানুষজন বুঝে গিয়েছিল নিজের সন্তানের সাথেই যেহেতু বিয়ে দিয়েছে, তাহলে সর্বনাশ অন্য কেউ করেনি, নিজের সন্তানই করেছে। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, আর সেটা হচ্ছে কন্যা সন্তানদেরকে কখনোই কারোর উপর বিশ্বাস করে রেখে যাবেন না। কেননা মানুষজন আজকাল এত খারাপ হয়ে গিয়েছে,
কে কার সম্পর্কে কি লাগে সেটা তারা একদমই বাছবিচার করে না। তাদের মধ্যে এখন পশুত্ব চলে এসেছে। তাই নিজের কন্যাকে সবসময় হেফাজতে রাখবেন, নিজের বোনকে সবসময় হেফাজতে রাখবেন। কোনো পুরুষকে, কোনো ছেলেকে অন্ধের মতো বিশ্বাস করবেন না। সে আপনার যাই হোক না কেন, কাউকেই অন্ধের মতো বিশ্বাস করবেন না। প্রিয় বন্ধুরা, ঘটনাটি একটি আমেরিকান ইংলিশ চ্যানেল থেকে নিয়ে ট্রান্সলেট করে আপনাদেরকে বলা হলো। ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।